নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। অবশেষে জল্পনার অবসান। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস। বুধবার বৈঠকে তার নামে শিলমোহর দিল বিজেপির পরিষদীয় দল। শুধু তাই নয়, তাকেই বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবেও বেছে নেওয়া হয়েছে। 10 দিন ধরে চলা জল্পনার অবসান ঘটল অবশেষে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ফডনবিস। বুধবার মুম্বাইতে ছিল বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী হিসেবে ফডনবিসের নাম প্রস্তাব করা হয়েছে। সায় দিয়েছেন সকলেই। পাশাপাশি পরিষদীয় দলের নেতা হিসেবেও ফডনবিসকেই বাছাই চূড়ান্ত হয়েছে। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পান সুখবীর সিং। সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে। চলল গুলি, তাও আবার শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে। বুধবার সকালে অমৃতসর স্বর্ণ মন্দিরের বাইরে ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর সিং। গুলি তার গায়ে লাগেনি। উপস্থিত লোকজন আততায়ীকে ধরেও ফেলেছেন। জানা গিয়েছে, বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশ পথের ঠিক সামনেই অকালি দলের প্রধানকে লক্ষ্য করে গুলি চালান এক যুবক। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। অল্পের জন্য বেঁচে যান সুখবীর। মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়। উপস্থিত মানুষজনই আততায়ীকে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার পিস্তলটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিং চৌরা। অমৃতসর থেকে প্রায় 75 কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বুধবার সকালে স্বর্ণ মন্দিরে ঢুকেছিলেন সুখবীর সিং। সেই সময় ধীর পায়ে তার দিকে এগিয়ে আসেন এক অপরিচিত যুবক। তারপরেই আচমকা জামার ভিতরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রটি বের করে অকালি প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। সুখবীরের উপর হামলার নেপথ্যে কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি 2015 সালে ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সুখবীরকে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছিল অকাল তখ্ত। সেই আদেশ শিরোধার্য করে মঙ্গলবারের পর বুধবার সকালেও সাজা খাটতে ভাঙা পায়ে হুইল চেয়ারে চেপে অমৃতসর স্বর্ণ মন্দিরে পৌঁছে যান সুখবীর সিং। অকাল তখ্তের নির্দেশ অনুযায়ী সেবাদার হয়ে গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার কথা ছিল তার। হাই নিউজ নেটওয়ার্ক। সম্ভল যাত্রার আগেই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটকে দেওয়া হল দিল্লি উত্তরপ্রদেশ বা গাজীপুর সীমানায়। তার সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন ওয়েনারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। উত্তরপ্রদেশে প্রবেশের মুখেই তাদের আটকানো হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই গাজীপুর সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বসানো হয় পুলিশের ব্যারিকেড, যার জেরে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ। দিল্লির গাজীপুর সীমানায় রাহুল প্রিয়াঙ্কার সম্ভল যাত্রা আটকালো পুলিশ। हम संभल जाने की कोशिश कर रहे हैं। पुलिस मना कर रही है, अलाउ नहीं कर रही है। एज एलओपी मेरा अधिकार बनता है कि मैं जा सकता हूं, मगर तब भी वो मुझे रोक रहे हैं। मैंने कहा है कि मैं अकेला जाने को तैयार हूं, पुलिस के साथ जाने को तैयार हूं, मगर उन्होंने वो भी बात एक्सेप्ट नहीं की और अब कह रहे हैं कि कुछ दिनों में अगर हम वापस आएंगे तो फिर वो हमें जाने देंगे। संभल में हुआ है वो गलत है। राहुल जी नेता प्रतिपक्ष हैं, उनके संवैधानिक अधिकार होते हैं, वो बाकी लोगों से अलग होते हैं, उनको रोका नहीं जा सकता। इस तरह से उनका संवैधानिक पद है, संवैधानिक अधिकार है कि उनको अलाउ किया जाए कि वो पीड़ितों से मिलने जाएं। उन्होंने ये भी कहा कि मैं अकेला चले जाऊंगा, यूपी की पुलिस के साथ मैं अकेला चले जाऊंगा, मुझे अकेला ले जाइए। वो भी करने के लिए तैयार नहीं है। पुलिस वालों के पास कोई जवाब नहीं है। शायद उत्तर प्रदेश की स्थिति क्या ये है कि आप इतना भी नहीं संभाल सकते।
একদিনের মাথায় উঠল কর্মবিরতি। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করে নিল বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আলোচনা থেকেই বেরিয়ে এলো আপাতত সমাধান। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের মধ্যে আলোচনার পরে ধর্মঘট প্রত্যাহার করে নিল বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। পূর্ব বর্ধমানে সমিতির রাজ্য কমিটির বৈঠকের পর ওই সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাত থেকে পুনরায় হিমঘর থেকে আলু বার করা হবে। বৃহস্পতিবার সকাল থেকে বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক হবে। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতার জেরে সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তবে জটিলতা কাটাতে তার আগে চেষ্টা করেছিল সরকার পক্ষ। সোমবার খাদ্য ভবনে হিমঘর মালিক সংগঠন এবং আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বিচারাম মান্না। প্রায় 3 ঘন্টার ওই বৈঠকের পর সমাধান সূত্র মেলেনি বলেই জানিয়েছিলেন ব্যবসায়ীরা। তারা এও জানিয়েছিলেন পূর্ব ঘোষণা মতো ধর্মঘট চলবে। ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেন হিমঘর মালিকেরাও। তারপর মঙ্গলবার সমস্ত হিমঘরের দরজাতেই তালা দেখা গিয়েছে। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন বাজারে বেশি দামে বিক্রি হয়েছে আলু। পূর্ব বর্ধমানের পুলিশ লাইন বাজার, স্টেশন বাজার, নীলপুর বাজার থেকে সমস্ত জায়গায় খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে 36 টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে প্রতি কিলো 40 টাকা। খুচরো সবজি বিক্রেতারা জানান সোমবার পর্যন্ত ওই আলুই তারা কেজিতে 5 থেকে 6 টাকা কম নিয়েছেন। আলুর যোগান কম থাকায় দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। তাদের দাবি ধর্মঘটের পর থেকে প্রতি বস্তায় 200 টাকা বেশি দিয়ে আলু কিনতে হচ্ছে। স্বাভাবিকভাবেই খোলা বাজারে দাম বেড়েছে। তবে মঙ্গলবার দুপুরে বিধানসভার বাইরে থেকে বিচারাম মান্না অবশ্য জানিয়েছেন সরকার আলুর যোগান ঠিক রাখার কাজ করছে। তিনি জানিয়েছেন টানা বৃষ্টির জন্য নতুন আলু চাষ 15 দিন পিছিয়ে গিয়েছে। অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে বাজারে পেতাম, এবার তা পেতে জানুয়ারি মাস। তাই পুরনো আলুর উপরই ভরসা করতে হবে। আমাদের রাজ্যে এখন যা আলু রয়েছে তা আগামী 40 থেকে 45 দিনের জন্য পর্যাপ্ত। এই পরিস্থিতিতে আলু বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। অন্যদিকে বুধবার পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটি আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। তারপর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বুধবারই হিমঘর থেকে আলু বার করা হবে। বাজারে সরবরাহ আগের মতোই হবে। কিভাবে রফা সূত্র বেরিয়ে এলো, কেন সিদ্ধান্ত হলো বদল? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন ধর্মঘট শুরু হতেই রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে, সে কথা চিন্তা করেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি সোমবার রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী আশ্বস্ত করেছেন ধর্মঘট প্রত্যাহার করলে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে তৈরি হওয়া জটিলতার বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান সূত্র খোঁজার চেষ্টা হবে। তাই আশাবাদী হয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। হাই নিউজ নেটওয়ার্ক। অশান্ত বাংলাদেশে লাগাতার হিংসার ঘটনা বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে ব্রিটিশদের প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিষেধ করল ইউকের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। বাংলাদেশে গেলেও নির্দিষ্ট কিছু স্পর্শকাতর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডভাইজারিতে। বেশ কিছু জায়গায় সন্ত্রাসবাদীরা হামলা চালানোর চেষ্টা করতে পারেও সতর্ক করা হয়েছে। জনবহুল এলাকা, ধর্মীয় ভবন, রাজনৈতিক সমাবেশগুলিতে নির্বিচারে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে সেই ব্রিটিশ অ্যাডভাইজারিতে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় আইইডির মতো বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়েছে ইউকের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অ্যাডভাইজারিতে। আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভৌগোলিকভাবে ত্রিপুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। ইতিমধ্যেই ত্রিপুরা তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল কোনো বাংলাদেশিকে হোটেলে প্রবেশ করতে দেওয়া হবে না। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরেই যৌথ অভিযান চালায় আরপিএফ, জিআরপি এবং বিএসএফ। তাদের সঙ্গে ছিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগও। 4 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা কলকাতায় যাচ্ছিল বলে জেরায় জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করা হচ্ছে আরও অনুপ্রবেশকারী আছে কিনা এবং তারা
কী কারণে এসেছে তাদের খোঁজও চালাচ্ছে তদন্তকারীরা। গভীর রাতে কারখানার বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার মধ্যরাতে সোহারি মোড় এলাকায় একটি বিস্কুট কারখানায় আগুন লেগে যায়। এলাকায় দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়, ছড়িয়ে পড়ে কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলেও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আশেপাশে একাধিক গোডাউন এবং জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উপস্থিত ছিলেন পুলিশ বাহিনীও। নজর রাখবো বিনোদনের খবরে। প্রকাশ্যে এলো শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী সিনেমার অফিসিয়াল পোস্টার। বছর শেষেই বড় ঘোষণা, প্রকাশ্যে এলো শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী সিনেমার অফিসিয়াল পোস্টার, যেখানে রণংদেহী মেজাজে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নেপথ্যে গেরুয়া বসনধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কপালে তার লাল তিলক। পোস্টার প্রকাশ করেই জানিয়ে দেওয়া হলো ছবির মুক্তির তারিখ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানীকে নিয়ে সিনেমা আগেও হয়েছে। দৌদণ্ড প্রতাপ ডাকাত রানীর চরিত্রে সুমিত্রা দেবী, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন। এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাতে অবশ্য কোনো খামতি রাখেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঘোড়া সাওয়ারের তালিমও নিয়েছেন, আবার শিখেছেন যুদ্ধকলা। তার প্রতিফলন নতুন এই পোস্টারেও দেখা গেল। চলতি বছরের মার্চ মাসে ভবানী পাঠক হিসেবে শুটিং শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কপালে রক্ত তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি, মুখে জয় ভৈরবী ধ্বনি। প্রথম লুকেই সাড়া ফেলে দিয়েছিলেন সুপারস্টার। এই চরিত্রের জন্য নিজেকে পুরো পাল্টে ফেলেছিলেন তিনি। শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী। উত্তর কলকাতা থেকে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির অপেক্ষা। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। সিনেমাটোগ্রাফি অনির্বাণ চট্টোপাধ্যায়ের। কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল দেবী চৌধুরানীর মোশন পোস্টার। এবার টিজার ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।